প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 10-এ তোমাদের সকলকে স্বাগত। এখন কিন্তু তোমাদের ক্লাস 10 বলতে আর শুধু ক্লাস 10 নেই, তোমরা এখন মাধ্যমিকের স্টুডেন্ট। তোমরা সবাই মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে দিচ্ছ। তো তোমাদের এই মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর যে ইংরেজি বিষয়টি ব্লিস টেক্সট বুক, সেখানের প্রথম টেক্সট আজকে আমরা পড়ব, যেটি হলো ফাদার সেল। এটি একটি ভীষণ সুন্দর গল্প। তোমাদের মতন বয়সেরই একটি ছেলের গল্প আমরা পড়ব। তোমরা অলরেডি ক্লাস 9-এ টম লুজেস আ টুথ বলে যে গল্পটি পড়েছ, ওখানে টম সোয়ারকে তোমরা দেখেছো কেমন একটি দুষ্টু ছেলে যে স্কুল না যাওয়ার জন্য কেমন বাহানা করে। ঠিক সেরকমই একটি গল্প আজকে আমরা দেখব স্বামীনাথনের, অর্থাৎ আর কে নারায়ণ, যিনি এই গল্পটি লিখেছেন, রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আয়ার। তো এক অনবদ্য লেখক, ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তো এনার যতগুলো গল্প তুমি পড়বে দেখবে যেন মনে হবে শুনে যে গল্পটা একদম যেন আমার খুব প্রাণের, খুব কাছের, খুব প্রিয় গল্প। কেন? কারণ এখানকার গল্পের মধ্যে একটা ইন্ডিয়াননেস রয়েছে। ইন্ডিয়াননেস মানে কি? গল্পের মধ্যে একটা ভারতীয় ভারতীয় ভাব, অর্থাৎ আমাদের যেন খুব কাছের কারোর গল্প পড়ছি। কীরকম? এখানে তুমি যে জায়গার নাম শুনবে, কোনো একটা ব্যক্তির নাম শুনবে, এখানে যেমন বাচ্চাটার তুমি নাম শুনবে, প্রত্যেকটাই দেখবে ঠিক যেন আমাদের একটা ভারতীয় নাম যেমন হলে ভালো হয় তেমনি। আজকে যে গল্পটি আমরা পড়ব সেখানে যে স্থানের গল্প, সেই শহরটির নাম হচ্ছে মালগুড়ি। আর এই মালগুড়ি শহরটি কিন্তু কোনো বাস্তব শহর নয়, এটি আর কে নারায়ণের একটি কাল্পনিক স্থান। মানে উনি কল্পনা করেছেন এরকম একটা নাম। বাস্তবে এই শহরটির কোনো অস্তিত্ব নেই। থাকতে পারে, কন্ট্রোভার্সি রয়েছে, বাট উনি ইমাজিনারিভাবেই, মানে ইউজিং হিজ ইমাজিনেশন হি অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দিস প্লেস। তার সাথে আমরা যে গল্পটা পড়বো আজ, স্বামীনাথন। দেখো নামটা শুনেই মনে হচ্ছে না স্বামী, একটু সাউথ ইন্ডিয়ান ব্যাপার আছে। আসলে আর কে নারায়ণ তো অবশ্যই একজন সেরকমই লেখক। এই স্বামী, যার পুরো নাম স্বামীনাথন, সে কিভাবে স্কুল যাবে না তাই জন্য বাহানা করছে এবং তার বাবা স্কুল যেতে তাকে বাধ্য করছে। হ্যাঁ, কিভাবে সে তার সেই না যাওয়া ইচ্ছাটাকে স্কুলে যাওয়ার মাধ্যমে কনভার্ট করতে হচ্ছে বাবার সাহায্য পেয়ে। বাবার সাহায্য পেয়ে কথার মানে হচ্ছে যে একটি ছেলে যখন স্কুল যেতে চায় না, এটা একদমই তার একটা দুরন্তপনা। স্কুল যাওয়া অবশ্যই জরুরি, এবং যদি কোনো ব্যক্তির সন্তান স্কুল যেতে না চান, বাবা বা মা হিসাবে সেই সন্তানটিকে স্কুলে পাঠানো কতটা জরুরি এবং কতটা পজিটিভ, সেটা কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে দেখে নেব। তো এসো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি গল্প। কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা তোমাদের এই ক্লাস 10-এর তো সমস্ত বিষয় পাচ্ছই, তার পাশাপাশি ক্লাস 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি ক্লাসের প্রতিটি চ্যাপ্টার তোমরা কিন্তু এই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর শুধু টেক্সটের এক্সপ্লেনেশন নয়, তার পাশাপাশি টেক্সট শেষ হওয়ার পর যে অ্যাক্টিভিটি ওয়াইজ কোয়েশ্চেন, এমনকি গ্রামার, রাইটিং, সমস্ত কিছুর জন্য তুমি কিন্তু এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের এই চ্যানেলের মেম্বার হয়ে গিয়ে সমস্ত রকম বেনিফিটগুলো অবশ্যই এনজয় করো। তো চলো আমরা শুরু করি ক্লাস 10-এ আমাদের প্রথম গল্প, লেসন 1, ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণ ভারতীয় সাহিত্যে এক কিংবদন্তি লেখক, যিনি মালগুড়ি ডেজের মতন মজার ও সরল গল্প লেখার জন্য পরিচিত। তার গল্পগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, হাসি, মজা আর কখনো কখনো নাটকীয়তে উঠে আসে। ফাদার্সের গল্পটিও তেমনই, যেখানে ছোট্ট ছেলে স্বামী স্কুল যাওয়ার ভয় পায়, আর অন্যদিকে তার বাবা হেডমাস্টার মশাইকে চিঠি দিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি করে। আর কে নারায়ণ এই গল্পে বাবার কর্তৃত্ব, ভয়ের জাল আর শিশুর মনে লুকিয়ে থাকা এক গভীর রসায়নের প্রকাশ ঘটান। তাহলে আমরা চলে এসেছি লেসন 1, ফাদার সেল বাই আর কে নারায়ণ, ইউনিট 1।
Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানাতে শুয়ে শুয়েই স্বামী একটি ঝাঁকুনির মাধ্যমে অনুভব করলো যে আজ সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো একটু আগেই যেন শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার। এর মধ্যেই কিনা সোমবার চলে এলো। এখানে একটি বিষয় তোমাদের বলবার আছে, সেটি হচ্ছে এই স্বামী যে স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু দুদিন ছুটি থাকে। শুক্রবার দিন লাস্ট ক্লাস হয়েছে এবং তারপর আবার সোমবার স্কুল হয়। তো ওই সোমবার দিন সকালবেলা তার মনে হয় এই তো একটু আগে এই দুদিনটার কাছে খুব কম সময় মনে হয়, এই তো স্কুল ছুটি হলো শুক্রবার দিন, এর মধ্যেই সোমবার চলে এলো। এরকম কাদের মনে হয় বলো তো? যারা স্কুল যেতে একদম পছন্দ করে না তাদের। অ্যাকচুয়ালি কোনো বাচ্চায়, জেনারেলি তোমরাও হয়তো যে খুব একটা স্কুল যেতে পছন্দ করো না, বাট দ্যাট ইজ নট ফেয়ার, ওকে? তোমাদের সকলকে প্রত্যেক দিন স্কুল যাওয়া উচিত। স্কুল কথার মানেই হচ্ছে একটা ট্রেনিং, প্রত্যেক দিনের একটি রুটিন ওয়াইজ কাজ করা, ঠিক আছে? হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেছিল আজকে তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। তখন 9টা বাজে। স্বামীনাথন আর্তনাদ করে কি বলল জানো? আই হ্যাভ আ হেডেক। আমার খুব মাথায় ব্যথা, আমার ভীষণ মাথা যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা তো মায়ের মন। মা এই সমস্ত শুনে মায়ের কি মনে হয়েছে? না, তাহলে আজকে স্বামীর স্কুল যাওয়া ঠিক না, আজকেও ঘরে থাকলেই ভালো হয়। At 9:30, when he ought to have been in school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30 বাজে, যখন কিনা স্বামীর উচিত স্কুল প্রেয়ার হলে থাকা। 9:30 বাজে, এখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, কিন্তু সেই টাইমে স্বামী কোথায় আছে? তার মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? কিরে, আজকে তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী তখন উত্তর দিল, মাথা ব্যথা বাবা, ভীষণ মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। একদম বাজে বকবি না। ননসেন্স মানে বাজে কথা। যা, এক্ষুনি তৈরি হয়ে নে, পোশাক আশাক পর এবং স্কুলে যা। হেডেক, বাবা কি করে যাব, মাথায় যে ভীষণ যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। শোন, ওই রবিবার দিনগুলোতে না টোটো করে ঘুরে বেড়াস না। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। তাহলেই সোমবার দিন কোনো মাথা ব্যথা থাকবে না। তোমার কেন মাথা ব্যথা আমি কি বুঝি না ভেবেছ? বাবা কিন্তু এরকম একটা কথা বলতে চাইছেন যে ওই রবিবার দিনগুলোতে স্কুলের পড়াগুলো, হোমওয়ার্কগুলো না করে ঘুরে ঘুরে বেরিয়েছ, ওই জন্য আজ সোমবার মাথা ব্যথা শুরু হয়েছে, তাই না বাপধন? যাও, রেডি হও আর স্কুলে যাও। স্বামী নো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী খুব ভালোই জানতো তার বাবা কতটা কঠোর হতে পারেন। স্ট্রিক্ট মানে কঠোর। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সেই জন্য সে কি করলো জানো? ও তার ফন্দিটাই বদলে দিল। ট্যাকটিক্স মানে ফন্দি, ফন্দি মানে কি বদলালো? ওখানে মনে আছে স্বামী কি নাম, টম সোয়ার, টম লুজেস আ টুথ, ওই গল্পে ওখানেও কিন্তু আমাদের যে টম সোয়ার, ও কিন্তু ওর ট্যাকটিক্স বদলে দিয়েছিল। প্রথমে বলেছিল যে আমার পায়ে ব্যথা, তারপরে সে বলল আমার দাঁতে ব্যথা, তাই না? এইরকমভাবে এখানেও ও তার ফন্দি বদলে কি বলছে দেখো, আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বাবা, আমি তো এত দেরি করে ক্লাসে যেতে পারবো না বাবা। এই দেখো সেই বাবা, আর এই দেখো মায়ের রুমে বেঞ্চে স্বামী কেমন অভিনয় করে শুয়ে আছে, তাই না? চলো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। শোন, তোকে যেতেই হবে, এটা তোর দোষ। দেরি হয়েছে, কি জন্য দেরি হয়েছে? তুই নিজেই দেরি করেছিস। কেন দেরি করলি? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? বাবা, যদি আমি এত দেরি করে যাই, টিচার আমাকে কি বলবে বলো তো? কি ভাববেন উনি? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। বলবি
মাথা যন্ত্রণা হয়েছিল, ওই জন্য আসতে পারিনি। তাই না? টিচারকে বলবে, বুঝিয়ে বলবে, তোমার তো সত্যিই যদি মাথা যন্ত্রণা করছে, তুমি বলবে যে আমার মাথা যন্ত্রণা করছিল। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বাবা, যদি আমি এরকম বলি উনি আমাকে খুব বকবেন, স্কোল্ড, আমাকে ভীষণ বকাঝকা করবেন, খুব তিরস্কার করবেন, আমাকে ব্লেম করবেন। উইল হি? ও তাই নাকি? তিনি তোকে অপমান করবেন, বকাঝকা করবেন? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। চল দেখি। কি নাম রে ওনার? তোর ওই স্যারের কি নাম? স্যামুয়েল। বাবা, স্যারের নাম স্যামুয়েল। ডাজ ই অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? হ্যাঁ রে, তা ওই স্যার কি তোকে তাহলে কি ওই স্যার তোদের সবাইকে সবসময় বকাঝকা করেন নাকি রে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। হ্যাঁ বাবা, জানো মাস্টারমশাই কি রাগি গো। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। স্যার তো আবার সেই সমস্ত ছেলেগুলোকে বেশি বকে যারা দেরি করে আসে। কেন বলছে বলো তো কথাটা? এই জন্য বলছে যে ও দেরি হয়েছে, তাহলে দেরি হওয়া ছেলেদের বেশি বকে বললে যদি বাবা বলে বেশ তাহলে যেতে হবে না, ইস তাহলে কি ভালো হয়, স্কুলটা যেতে হয় না, তাই না? এটা আই উডেন্ট লাইক টু গো লেটস টু স্যামুয়েলস ক্লাস। বাবা গো, আমি এত দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না বাবা, আজকের মতো ছেড়ে দাও না বাবা। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। হ্যাঁ রে, তা ওই মাস্টারমশাই যদি এতই রাগি, তাহলে তোরা হেডমাস্টারমশাইকে কেন বলিসনি যে আমাদেরকে ওই মাস্টারমশাই এত বকাঝকা করেন কোনো কারণ ছাড়াই? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। কী বলবো বাবা, ওরা কি বলে জানো? এখানে ওরা মানে এই স্কুলের যারা সিনিয়র, ওদের ক্লাসের যারা সিনিয়র, মানে স্কুলে যারা আগেকার স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট, তাদের কাছেও শুনেছে। কি শুনেছে? ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। যে হেডমাস্টারও ওনাকে ভয় পায়, হেডমাস্টারও ওনাকে ভয় পান, জানো বাবা? তাহলে উনি আর আমরা ওনাকে বলে কি করব? এই হচ্ছে ইউনিট 1। আমরা এক্সারসাইজগুলো একদম শেষকালে করছি একসাথে, ওকে? তাহলে দেখো ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. এই কথাটা বলে স্বামী মনে করেছিল যে আমি এবার বাবাকে বোঝাতে পারবো যে কেন আজকে আমাকে স্কুলটা অ্যাভয়েড করা দরকার, মানে কেন আজকে আমার স্কুল না গেলেও ভালো হয়, না গেলে ভালো হয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এটা একদমই খেয়াল করেনি, বুঝতেই পারেনি স্বামী যে তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়ে নেবে। আশাই করেনি হঠাৎ করে বাবার ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে গেল। বাবা কোনোদিন এমন করে না, আজকে হঠাৎ করে কি হলো? বাবা কি বলছে দেখো। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিলেন, আচ্ছা তোরা বলতে পারিস না তো, ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এটা তুই হেডমাস্টার মশাইকে দিয়ে দিস। এরকম একটা প্ল্যান করলো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এই কথা শুনে স্বামী যতই প্রতিবাদ করুক না কেন, কোনো প্রতিবাদেই তার বাবার মনটা বদলালো না। বুঝছো? তাহলে কি বাবা একবার যখন ঠিক করেছে যে আমি চিঠি দিয়ে পাঠাবো, তখন উনি চিঠি দিয়ে পাঠাবেনই। বাই দ্যাট টাইম, সেই সময়ে ততক্ষণে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী ততক্ষণে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার। বাবা ততক্ষণে একটি লম্বা চিঠি লিখে দিয়েছে। কাকে? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের উদ্দেশ্যে, মানে ওই স্যামুয়েলের বিরুদ্ধে অনেক কিছু লিখে তিনি দিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সেলড ইট। তিনি কি করলেন? চিঠিটা লেখার পর একটি এনভেলপ মানে তোমরা জানো কোনো চিঠি যখন সেই ব্রাউন খামে ভরে দেওয়া হয়, তাই না? তো সেই রকম যে একটা ব্যাপার, তো সেরকম একটা এনভেলপে তিনি ভরলেন এবং সেটাকে সিল করে দিলেন। ঠিক আছে? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি চিঠিতে কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি।
স্বামী না অত্যন্ত সতর্কতার সঙ্গে একটু ওয়ার্নিংয়ে সুরে, মানে কি না জানি এমন লিখে দিল বাবা, কি যে হবে, কি যে মানে অ্যাকচুয়ালি কেন এত কথা ভাবছে। দেখো, সত্যি যদি স্যামুয়েল এখানে দোষী হতেন তাহলে এই যে চিঠি লেখার পর স্বামী প্রতিবাদও করতো না, আর এই কি লিখলো এই নিয়ে কিন্তু স্বামী অত চিন্তাও করতো না। কিন্তু বিষয়টি আমরা একটুক্ষণ পরেই জানতে পারবো যে স্যামুয়েল কিন্তু মোটেই, তোমাদের এই গল্প অনুযায়ী কিন্তু, এই গল্পটা অনুযায়ী, হ্যাঁ, স্যামুয়েল কিন্তু মোটেই খুব একটা খারাপ মানুষ নন। এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মূল যে গল্প থেকে এটি নেওয়া হয়েছে সেখান থেকে এই গল্পটা একটু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এখানে স্যামুয়েল নাম দেওয়া হয়েছে এবং তাকে দেখানো হয়েছে অ্যারিথমেটিক টিচার, বাট মেন গল্পে যে মূল গ্রন্থ থেকে এই গল্পটি তোমাদের নেওয়া হয়েছে সেখানে কিন্তু উনি ছিলেন স্ক্রিপচার টিচার। স্ক্রিপচার টিচার মানে হচ্ছে যে যিনি এই ধর্মের বাণীটা নিয়ে এই সমস্তগুলো লেখান, মোরালিস্টিক যে সমস্ত কথাবার্তাগুলো স্কুলে কোনো একজন মাস্টারমশাই শেখান, আর তখনকার দিনে স্কুলে এরকম থাকতো আর কি, বুঝলে তো। তো সেই মাস্টারমশাই না সত্যি সত্যি ওই গল্পে তুমি যদি আসল গল্পটা পড়ো দেখবে সত্যি, আমি তোমাদের দেখো আমি কিন্তু তোমাদের এই বিষয়টি দিয়ে দিচ্ছি, একবার তোমরা দেখে নাও। এই দেখো, এইটি হচ্ছে সেই চিঠি, যেটি আমি অরিজিনাল বই থেকে, মালগুড়ি ডেজ যে বইটি, সেই বইটি থেকে তোমাদের দেখালাম। এই হচ্ছে সেই চিঠি, হ্যাঁ, দেখে নাও। আর এইখানে সত্যি সত্যিই কিন্তু স্ক্রিপচার টিচার খুব বদমাইশ ছিলেন এবং উনি খ্রিশ্চানিটির বাইরে যে কোনো ধর্মের একটা অপমান করার একটা উদ্দেশ্য তার সবসময় থাকতো, যার জন্য তিনি সবাইকে একটু অপমানসূচক কথাবার্তা বলতেন। কিন্তু এখানে আমরা স্যামুয়েলকে এমনই একটি মানুষ হিসেবে দেখব যে স্যামুয়েল সম্পর্কে অনেক কথা বলার পরেও কিন্তু স্বামীর খুব খারাপ লাগছে যে আমি কেন এই কথাগুলো বললাম। তো এই যে ব্যাপারটা না তোমরা এবার এই গল্পের মধ্যেও দেখতে পাবে। দেখো কি হচ্ছে, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোর জন্য তো কিছু লিখিনি, হ্যাঁ, হেডমাস্টার মশাইকে দিয়ে দাও এবং তুমি তুমি ক্লাসে চলে যাও, তোমারও তো জানার দরকার নেই চিঠিতে কী লেখা আছে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা, তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখে দিয়েছো বাবা? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ, অনেক কিছু লিখে দিয়েছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? বাবা, ও কি করেছে বাবা? দেখো কেমন বদলে গেল সিন, তাই না? কেমন সিন বদলে গেল, কি করে বদলে গেল? একটু আগেই তুমিই তো বললে বাবা যে স্যামুয়েল নাকি খুব ব্লেম করে, স্যামুয়েল খুব বকাঝকা করে, এখন আবার তুমি বাবাকেই জিজ্ঞাসা করছো যে বাবা তুমি কি লিখে দিয়েছো স্যামুয়েলের জন্য। কেমন না? একদম মানে ফেঁসে গেছে ছেলেটা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, কিচ্ছু তোকে জানার দরকার নেই, সব চিঠিতেই লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোর একটিই কাজ, হেডমাস্টার মশাইকে চিঠিটা দিয়ে দে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এই কথা ভাবতে ভাবতে যে পৃথিবীর সব থেকে বাজে ছেলে হয়তো সেই। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তা খুব দংশন করতে লাগলো। তার বিবেক মানে তার খুব খারাপ লাগতে লাগলো যে আমি কি করলাম। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে আদৌ এই বিষয়ে নিশ্চিত ছিল না যে আমি যে স্যামুয়েল সম্পর্কে কথাগুলো বললাম সেইগুলিকে আদৌ ঠিক বললাম, সেগুলিকে একটাও অ্যাকিউরেট বললাম। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন্ড। সে অনুভব করলো সে যেন সত্যির সঙ্গে তার কল্পনাটাকে মিশিয়ে ফেলেছে, কনফিউজড হয়ে গেছে, মিক্সড আপ হয়ে গেছে। ইস, যে আমি কী সব ভেবে দিলাম স্যামুয়েল সম্পর্কে, বাস্তবে তো সেগুলো নয়, বাস্তবতাটা পুরো উল্টো। কীরকম বাস্তব একটুক্ষণ পরেই জানতে পারবো। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী অ্যাকচুয়ালি সে হাঁটছিল, হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, আর একদিকে স্যামুয়েলের কথা ভাবছে, সে আরও কনফিউজড হয়ে যাচ্ছে। ওই জন্য সে একটু দাঁড়ালো, রাস্তার এক ধারে একটু দাঁড়ালো, দাঁড়িয়ে এবার সে স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু সত্যি সত্যি আদৌ এতটাও খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এমনকি ওই মাস্টারমশাই বাকি মাস্টারমশাইদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, সমস্ত ছেলে মেয়ের সঙ্গে মেশেন, কি ভালো করে কথা বলেন, অন্যান্য টিচারদের থেকে এই টিচারটি আমাদের কাছে বেশি ভালো। অথচ আমি কি সর্বনাশটা করলাম রে বাবা, নিজে স্কুল যাব না সেই অজুহাত দিতে গিয়ে স্যামুয়েলের মতন একজন ভালো মাস্টারমশাই তাকে আমি বেজায় বিপদে ফেলে দিয়েছি। এখন চিঠি দিলেও বিপদ, চিঠি না দিলেও বিপদ। চিঠি না দিলে বাবার কাছে বকুনি, আর চিঠি দিলে স্যামুয়েলের জন্য একটা কি বাজে ঘটনাও যা অপেক্ষা করে আছে কে জানে। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। আরও তার একটা কথা ভেবে খারাপ লাগলো যে স্কুলের সমস্ত ছেলেদের থেকে
এই স্যামুয়েল স্বামীকেই বেশি ভালোবাসে। স্পেশাল রিগার্ড মানে অ্যাকচুয়ালি শ্রদ্ধা, কিন্তু এখানে ওই রকম শ্রদ্ধা না। একটা টিচার কি একটা স্টুডেন্টকে শ্রদ্ধা করে না ভালোবাসে, স্নেহ করে, তাই না? স্নেহ করে, তাহলে সেই এই অ্যাফেকশন টাইপের একটা শব্দ বললে ভালো হয়। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামী তো মানে কিছু ভাবতে পারছে না, কি করা যায়। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। কনফিউশন মানে হচ্ছে কি করব বুঝতে পারছে না, আর ডিজি মানে ঝিমঝিম করা। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে এটাও বুঝতে পারছিল না, মনস্থিরই করতে পারছিল না যে স্যামুয়েল সত্যি সেই অ্যালিগেশনটা, তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, অ্যালিগেশন মানে অভিযোগ, যে অভিযোগটা আনা হয়েছে সে অভিযোগ আদৌ সে ডিজার্ভ করে কিনা। ডিজার্ভ করা মানে কি, আদৌ সে এই অভিযোগের যোগ্য কিনা, তাই না? দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গিফট ফর হিম। তো যত সে স্যামুয়েলের কথা ভাবতে লাগলো ততই তার কিন্তু স্যামুয়েলের জন্য খারাপ লাগতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের তখন সেই কালো মুখটা মনে করে, হিজ থিন মুস্টাচ, তার পাতলা করে যে মোচটা কাটা, আনসেভেন চিক, গালে খোঁচা খোঁচা দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, কি সুন্দর একটা হলুদ রঙের কোট পরে আসেন। এই পুরো অ্যাপিয়ারেন্সটা স্যামুয়েলের সম্পূর্ণ যেন একটা আবির্ভাব কী করলো, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথনের মনটা দুঃখে ভরিয়ে দিল। আহারে বেচারা, আমার জন্য মাস্টারমশাইটা হয়তো হেড স্যারের কাছে বকুনি খাবে। ইউনিট 3 দেখো কি, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে গিয়ে পৌঁছালো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা প্ল্যান এলো, একটা বুদ্ধি। ওকে, যখনই সে স্কুল গেটে ঢুকলে তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। একটা ডিসিশনও কিন্তু খুব ভালো নিয়ে ফেলেছে, দেখেছো তো? মানে বাচ্চা কিন্তু একটা, মানে কী বলে বলতে, এইগুলোকে বলা হয় উপস্থিত বুদ্ধি। ওকে, প্রেজেন্স অফ মাইন্ড। অর্থাৎ তুমি যখন বিপদে পড়ে যাবে তখন চট করে তোমার মাথায় একটা কোনো ভালো বুদ্ধি চলে এলো। এইটা কিন্তু হওয়া খুব দরকার। আমরা যতই পড়াশোনা করি এইটা যদি না থাকে, এই মানে এটাকে কিন্তু একটা স্মার্টনেস বলা হয়। তো দেখো এখানে আমাদের স্বামীর কি সুন্দর বুদ্ধি, কি করলো, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। অর্থাৎ দিনের শেষে যদি আমি চিঠিটা দিই, আর যদি সারাদিনে স্যামুয়েল এমন কিছু একটা বাজে করে দেয়, আমাকে বকে দেয় বা অপমান করে দেয়, তাহলে চিঠিটা দেওয়াটা খুব জাস্টিফাইড হবে। ওকে, মানে একদম ঠিকঠাক, বাবা ওনার বিরুদ্ধে লিখেছেন, আমি যাওয়ার সময় চিঠি দিয়ে দিলাম, আর আমার খারাপও লাগবে না। কিন্তু এখন মানে ওই স্যারটা না সত্যি এত ভালো, কি করে যে বাজে ওনার বিরুদ্ধে লেখা চিঠিটা দিই, খুব তার মনে একটা খুব বিবেক তার দংশন হচ্ছে, খুব খারাপ লাগছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তখন কি না, তার ক্লাসের যে এন্ট্রান্স অর্থাৎ প্রবেশদ্বার, সেখানে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তখন স্যামুয়েল কি করছিলেন, অঙ্ক শেখাচ্ছিলেন, পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি কি মানে কিন্তু খুব ভীষণ, তাকে ভীষণ স্কোল্ড করবে, ভীষণ তাকে বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন, আরে তুই তো 8 ঘন্টা দেরি করে ফেলেছিস, এত দেরি হলো কেন? এই দেখো তোমাদের বইয়ে কিন্তু স্যামুয়েলের কি সুন্দর ছবি, ঠিক আছে? দেখো হলুদ কোট, কিন্তু এখানে ওটা হলুদ লাগছে না, ধরে নিতে হবে হলুদ কোট। ঠিক আছে, দেখো ছেলে মেয়েরা সবাই পড়াশোনা শিখছে। আচ্ছা, তো তখন স্বামী কি বলল, আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুই আজকে আসতে গেলি কেন? শরীর খারাপ নিয়ে কেউ স্কুল আসে? এই কথাটা শুনে ওর খুব খারাপ লাগতে লাগলো। কেন কেন খারাপ লাগছে? বাবা, অন্য দিন স্যার তো এত বকাঝকা করে, আজকে তো এত ভালো ব্যবহার করছে। ছি 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 ছি, চিঠিতে কী সর্বনাশটা আমি করে রেখেছি। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটি ছিল স্যামুয়েলের কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন। মানে অন্যদিন স্যামুয়েল সত্যিই বকাঝকা করে, কিন্তু আজ তো বেশ স্যামুয়েল কোনো বকাঝকা করলো না, একবারে অপ্রত্যাশিত, পুরো পাল্টে গেছে স্যার। স্বামী তখন বলল, মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার। স্যার বাবা কি বললেন জানেন? আমার বাবা বললেন যে আমাদের স্কুল একদম কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই কথাটা শুনে স্যামুয়েলকে দেখে মনে হল উনি খুব খুশি হয়ে গেছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ তোর বাবা কিন্তু একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম।
হ্যাঁ, আমাদের কিন্তু তোর বাবার মতোই প্যারেন্টস আমরা চাই, মানে যাদের যে সমস্ত স্টুডেন্টসরা বাবা মারা ছেলে মেয়েদেরকে স্কুলে বাড়িতে বসিয়ে না রেখে স্কুলে পাঠিয়ে দেয়, হ্যাঁ, এই রকম বাবা মাই তো আমরা চাই রে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী তখন মনে মনে ভাবলো যে হে বেচারা, ও ও বেচারা স্যামুয়েল, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি তো জানো না স্যামুয়েল, বাবা তোমার কি সর্বনাশটা করে রেখেছে স্যামুয়েল। মনে মনে বলছে কিন্তু। অল রাইট, গো টু ইয়োর সিট। যা যা, ঠিক আছে ঠিক আছে, ও দেরি হয়ে গেছে তো আধ ঘন্টা, ঠিক আছে যাও যাও, তুমি তোমার বেঞ্চে গিয়ে বসো, তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাড ডাউন। স্বামী তখন বসে পড়লো ফিলিং স্যাড। হ্যাঁ, এবং তার শুনে এই সমস্ত দেখে, পরিস্থিতি দেখে তার খুব খারাপ লাগতে লাগলো। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। আজ অবধি সে এমন কোনো লোকের সঙ্গে মেশেনি, এমন কোনো স্যার সে দেখেনি, এমন কোনো টিচার সে দেখেনি এত ভালো। হ্যাঁ, আজকে তার স্যামুয়েলকে একটু বেশি ভালো লাগতে লেগেছে। ওকে, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। এমন সময়ে এই টিচার মিন স্যামুয়েল হোম লেসন চেক করছিলেন, অ্যারিথমেটিক। হ্যাঁ, টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তো স্বামী যতটুকুর মনে পড়লো আর কি, যে এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে, যে সময়ে স্যামুয়েল খুব রেগে যায়, মানে যারা হোমওয়ার্ক করে আনে না। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে কেন জানি না স্যামুয়েলকে কিন্তু বেশ ভদ্র লাগছে, মানে একদম কাউকে বকাঝকা করছে না, বেশ ঠিক চুপচাপ। যারা মানে মানে পড়া করে আসেনি তাদেরকে খুব একটা বকছে না, বা কেউ হয়তো অঙ্কে একটু ভুল করেছে তাকে উনি আবার বুঝিয়ে দিচ্ছেন, বেশ ভালো। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায় স্বামীনাথন? তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভেন্ট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমি তো হোমওয়ার্ক পারিনি, আমি তো করিনি, আমার তো মাথায় ব্যথা। ওয়াই হেডেক? দেখো, ও বলবে কোথায়? আক্স স্যামুয়েল। স্যামুয়েলই জিজ্ঞাসা করে বসলো, কিরে কেন করিসনি? মাথায় ব্যথা ওই জন্য নাকি রে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মাথায় ব্যথা বলে আমি করতে পারিনি। অল রাইট, সেট ডাউন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বস। স্যামুয়েল সেট। স্যামুয়েল এই কথা বলল। ওয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন সেই 4:30 সময় শেষবারের জন্য, একদম শেষবারের জন্য মানে ওই শেষ যখন ঘন্টাটা পড়লো, লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়লো, 4:30 স্কুল ছুটি হয়ে গেল, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। সে তার বইগুলো তুললো এবং হেডমাস্টারের রুমের দিকে ছুটে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখলো রুমটা বেশ তালাবন্ধ আছে। কেন? দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন বলল যে হেডমাস্টার মশাই এক সপ্তাহে ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। সেই জায়গা থেকে স্বামীনাথন ছুটে চলে গেল। ও ইয়েস, মানে এইরকমই তো একটা ঘটনা চাইছিলাম, ভগবান বাঁচিয়ে দিয়েছে। ভগবান সারা দিনে স্যামুয়েলের কোনো দোষ পায়নি, আমি কি করে এই চিঠি হেডমাস্টার মশাইকে দিতাম। যাই হোক, হেডমাস্টার মশাই স্কুলে নেই, ছুটিতে গেছে, বেঁচে গেছি বাবা। বাড়িতে গিয়ে বলতে পারবো বাবাকে যে বাবা আমি তো দিতাম, তা আমি তো হেড স্যার তো স্কুলে নেই, এর জন্য দিতে পারিনি। কি মজা। ওকে, এরকম একটা ভাবতে ভাবতে সে কিন্তু নাচতে নাচতে বাড়ি চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেই না সে বাড়ি ঢুকেছে উইথ দ্য লেটার, হাতে চিঠি। ফাদার সেড, বাবা তখন বলল, বাবা তো দেখতে পেয়ে, এই দেখো ছেলে চিঠি দেয়নি। আই নো ইউ উডেন্ট ডেলিভার ইট। আমি জানতাম তুই এই চিঠি দিতে পারবি না। এইটা কিন্তু না একদম গল্পের একদম মানে কি বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন। ওকে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন অফ দ্য স্টোরি। আমি জানতাম তুই এই চিঠি দিতে পারবি না। এই কথাটাই কিন্তু পুরো গল্পের যে নামকরণ ফাদার্স হেল্প, এইটা কিন্তু দারুণভাবে পয়েন্ট আউট করছে। কেন বলো তো? কারণ হচ্ছে বাবা এই চিঠি দেওয়ার মাধ্যমে মাস্টারমশাইকে শিক্ষা দিতে চাননি। তিনি জানেন, তিনি তার ছেলেকে খুব ভালো চেনেন যে আসলে দোষটা কার। ওকে, তো ছেলে যাতে বারবার এরকমভাবে কোনো না কোনো স্যারের নাম নিয়ে তার কাছে, মানে স্বামীর বাবা তার ভাবছে আর কি যে তার কাছে স্বামী বারবার অভিযোগ না করে, ওই জন্য একটা মোক্ষম চাল তিনি চেলেছেন। আজ কি, যা চিঠি দিয়ে আয়, হেডমাস্টার মশাইকে চিঠি দে, তাই না? তাহলে যদি সত্যি এটা হয় তাহলে ও চিঠি দিতে পারবে। আসলে তো সত্যি ব্যাপারটা নয়, সেটা দেখো বাবা যেন আগে আগে টের পান। আসলে বাবা মারা না সব কিছুই মোটামুটি বুঝতে পারেন, মুখে বলেন না, বা কিছু জিনিস প্রমাণ করার জন্য অপেক্ষা করেন। তো আজকে যেন বাবা প্রমাণ করে দিলেন যে সমস্ত দোষ তার ছেলের। এবং দেখো কি বলছেন উনি তখন, মানে অ্যাকচুয়ালি কী বলতে, এরকম কথা যখন বলেছে না, আমি জানতাম তুই দিতে পারবি না চিঠিটা,
তখন লজ্জায় পড়ে গেছে স্বামী এবং নিজেই বলছে, দেখো, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল, কি করে দিতাম বাবা, হেডমাস্টার মাসে তো ছুটিতে গেছেন, তাহলে আমি কি করে দিতাম, তুমি আমার দোষ দিচ্ছ কেন? ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। ওকে, তো বাবা আর কোনো কথা না বাড়িয়ে ঝট করে স্ন্যাচড মানে কিন্তু ছিনিয়ে নিলেন চিঠিটা তার হাত থেকে, ছেলের হাত থেকে, এবং ছিঁড়ে ফেলে দিলেন। ওকে, ছেলেকে দেখতেই দিলেন না, জানতেই দিলেন না ভেতরে কি লেখা ছিল। এইগুলো হচ্ছে বাবা মাদের ছেলে মেয়েকে মানুষ করা, বড় করা, নানা রকমের মোরালিস্টিক ব্যাপারগুলো শেখানোর পদ্ধতি। বুঝতে পেরেছো? তাহলে এই যে স্বামী আর কে নারায়ণ এইরকম একটা ক্যারেক্টারকে তৈরি করলেন। তাই জানো তো তোমরা একটা ঘটনা, যে এই পুরো মালগুড়ি ডেজ যে গল্পগুলো আমরা সিরিজে পড়বো না, আজকে তো আমাদের শুধুমাত্র একটা টেক্সট আমরা পড়ছি, বাট আর কেন একটা পুরো সিরিজ লিখেছেন। তো পুরো গল্পগুলো যদি আমরা এক জায়গায় কানেক্টেড করি, তাহলে দেখবে যে স্বামী হচ্ছে এই গল্পর যে সিরিজ সেখানকার প্রোটাগনিস্ট। তাহলে গল্পের হিরো যদি খুব মানে খুব আনউইটি একটা পার্সন হয়, বা তার বাবা যদি খুব ভালো ব্যক্তি না হয়, তাহলে গল্পের নায়ককে নায়ক লাগবে না, তাই না? যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো লাস্টে কি বলছে, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। খবরদার আমার কাছে আর আসবি না, যদি কোনো দিন তোকে আর কোনো দিন স্যামুয়েল বকাঝকা করে, আমাকে একদম বলতে আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তিনি বললেন, তুই তোর ওই স্যামুয়েলেরই যোগ্য। তুই যে মাস্টারমশাই, যেমন তুই তেমনি তোর মাস্টারমশাই। সুতরাং তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নিও বাবা, আমাকে ওই সব বলতে এসো না। আর একটাই কথা, কোনোদিন স্কুল কামাই করার চেষ্টা করো না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রথম যে গল্পটা শেষ হয়ে গেল। এইখানে তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে যে একটা রাইটিং কিন্তু তোমাদের বই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই রাইটিংটা তোমরা করে নিও, কারণ হচ্ছে এই রাইটিংটা স্যাম্পল রাইটিং। এই রাইটিংটা দেখে তোমাদের কিন্তু রাইটিং শিখতে হবে। এটা কীরকম রাইটিং রয়েছে দেখো, এডিটোরিয়াল লেটার, এডিটারকে কী করে চিঠি লিখতে হয়, ঠিক আছে? তো আমি একটুক্ষণ পরেই তোমাদের বলছি। আমরা প্রথম থেকে যে কম্প্রিহেনশনগুলো সেগুলো শুরু করছি। তো আমাদের লেসন 1-এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস সেগুলো দেখে নাও। প্রথমেই ইউনিট 1-এর প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন, উইথ এ সাডার, একটা ঝাঁকুনি দিয়ে স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মানডে, তাই না? গল্পের একদম প্রথমেই তোমরা দেখেছো। এরপর বিতে বলেছে, ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, তাই না? অর্থাৎ যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, তখন সে শুয়েছিল কোথায় না, সে বেঞ্চে শুয়েছিল। সি, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, অর্থাৎ স্বামীর মতে স্যামুয়েল বিশেষ করে রেগে যান কোন ছেলেদের প্রতি না, যারা লেট করে স্কুলে আসে, তাই না? আচ্ছা, এইরকমভাবে তোমাদের টেক্সট থেকে তোমরা কিন্তু দেখো এই 3টি মাত্র স্যাম্পল দেওয়া আছে। প্রথমেই তোমাদের বলে নিই একটা কথা, যে কম্প্রিহেনশন এক্সারসাইজে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো স্যাম্পল কোয়েশ্চেন। এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিকে সেট হবে। ওকে, তো সেই জন্য যতটা পারবে বেশি বেশি করে তোমরা কিন্তু টেক্সটটা পড়বে, খুব খুঁটিয়ে টেক্সট পড়বে, কারণ এই যে মাত্র 3টে এখানে স্যাম্পল দেওয়া আছে, এই 3টেই আমি করলাম তা কিন্তু না। টেক্সটটা তুমি যদি বারবার পড়ো, যে কোনো কম্প্রিহেনশনের আনসার তুমি কিন্তু পারবে। আচ্ছা, তাহলে দেখো এবার আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, fill in the chart with information from the text. Time when স্বামী complained of a headache, অর্থাৎ সেই সময়ে কটা বাজছিল যখন স্বামী তার হেডেকের জন্য কমপ্লেন করেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। সময়টা ছিল অ্যাট 9 o'clock, তখন সকাল 9টা বাজে। বি, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, সেই ব্যক্তিকে যিনি স্বামীকে বলেছিলেন যে তাড়াতাড়ি পোশাক পরো এবং স্কুলে যাও, তিনি হচ্ছেন স্বামীজ ফাদার বা স্বামীনাথনস ফাদার। নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, স্বামী মেনশন করেছিল কোন শিক্ষকের নাম, তিনি হলেন স্যামুয়েল। এবার কোয়েশ্চেন নাম্বার 3, স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. কি বলছে যে এই স্টেটমেন্টগুলি ট্রু না ফলস সেটা লেখো, এবং যদি ট্রু হয় তাহলে তার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সেই ক্ষেত্রে সেন্টেন্স লিখতে পারো, ফ্রেজ, কতগুলো শব্দ লিখলেই যদি তোমার উত্তরটা ট্রু না ফলস সাপোর্ট করে যায়, তাহলে কয়েকটা ফ্রেজ লিখলেও হয়, কয়েকটা ওয়ার্ডস লিখলেও হয়। তো যাই হোক, তো এইভাবে তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা করছে, তাহলে একদম ট্রু। হ্যাঁ,
স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা করছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, গল্পের লাইন থেকেই লিখতে হবে। তাহলে একদম গল্পের লাইন থেকে আমরা এখানে কপি করব। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, এখানে একটু স্পেস দিও, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, তার মানে ঠিক তার মাথা যন্ত্রণা করছিল। এবার বি, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার রুমে শুয়েছিল। না না না, এটা তো ভুল হয়ে গেল, কারণ তোমরা গল্পে পড়েছো যে সে শুয়েছিল তার মায়ের রুমে, তাহলে এটা ফলস লিখলাম আমরা। হ্যাঁ, তোমরা এইখানে ডান দিকেও কিন্তু ট্রু এর জন্য টি বা ফলসের জন্য এফ এইভাবে লিখে এইভাবে বক্স করে দিতে পারো, ঠিক আছে। দেখ ফলস, তাহলে আমরা একদম লাইন যদি তুলে দিই গল্প থেকে, তাহলে কি লিখবো? অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room, তার মায়ের রুমে, তাহলে এটা ফলস হয়ে গেল। সেইতে বলেছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামী বলেছিল যে হেডমাস্টার মশাই নাকি স্যামুয়েলকে ভয় পান না, তাহলে তো ভুল হয়ে গেল, কারণ আমরা গল্পে কি দেখলাম, নিজে বাঁচার জন্য বাবাকে বলেছিল, হ্যাঁ, যে বাবা জানো যে হেডমাস্টার মশাই অবধি স্যামুয়েলকে ভয় পায় কারণ স্যামুয়েল এত রাগী, এটা ভুল হয়ে গেল, তাহলে ভুল হওয়ার জন্য এটা এফ লিখবো আমরা, ফলস। তো স্টেটমেন্ট কি লিখবো? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আর যখনই, আমি আবার বলছি, যখনই তোমরা কিন্তু স্টেটমেন্ট দেবে তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করবে না, একদম বই থেকে কপি পেস্ট লিখতে হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজেস ইউনিট 2, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, তার মানে কি নিচের যে সেন্টেন্সগুলি আছে সেইগুলিকে সম্পূর্ণ করবার জন্য সঠিক উত্তর বেছে নাও। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, বাবা মনস্থির করেছিলেন, ডিসাইড মানে মনস্থির করা, ওকে, তাহলে ডিসাইডেড মনস্থির করেছিলেন টু সেন্ড দ্য হেডমাস্টার আ লেটার। কোয়েশ্চেন বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্কুল যাচ্ছিল তখন স্বামী কিসের দ্বারা বদার্ড হলো, কিসের দ্বারা সে একটু অস্বস্তিতে পড়লো? কনসায়েন্স, অর্থাৎ তার বিবেক তাকে দংশন করছিল, ঠিক আছে, তার বিবেক তাকে দংশন, কনসায়েন্স মানে বিবেক। কোয়েশ্চেন সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের রং কি ছিল? অবশ্যই ইয়েলো ছিল, তোমরা ছবিও দেখেছো, গল্পে পড়েওছো। এবার 5 নাম্বার প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হ্যাঁ, টেক্সট থেকে উত্তর ইনফরমেশন নিয়ে এই বাক্যগুলোকে পূরণ করো। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একদম বই থেকে যতটুকু দেওয়া রয়েছে আর যতটুকু দেওয়া নেই সেই দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। কোনো কোনো ক্ষেত্রে নিজেকে একটু বানিয়েও লিখতে হয়, লিঙ্কার যেমন দ্যাট, এইগুলো কিন্তু একটু নিজেকে সেন্টেন্সের জন্য একটা কমপ্লিট সেন্টেন্স হয় সেইভাবে কিন্তু লিখতে হয়। পরের প্রশ্ন দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, তাহলে স্বামী স্কুল গেল কি অনুভব করে? যে সে কিনা এই পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে স্বামী রাস্তা ধারে দাঁড়িয়েছিল কেন? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে স্থির করবার জন্য। মেক আপ মানে হচ্ছে ডিসাইড, তাই না? আচ্ছা, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, যতটুকু প্রশ্ন ততটুকুই উত্তর, একদম বাড়িয়ে লেখার চেষ্টা করবে না, করার দরকারই নেই। ওকে, এইটুকু লেখার জন্য তুমি ফুল মার্কস পাবে। তাহলে কি বলছে, বাবা কোথায় চিঠিটা রাখলেন? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, বাবা চিঠিটা রেখেছিলেন একটি খামের মধ্যে। এনভেলপ মানে কি? এনভেলপ মানে খাম। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? ওকে, তাহলে স্বামী স্যামুয়েল সম্পর্কে কি মনস্থির করতে ব্যর্থ হয়েছিল? স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছিল, যে অভিযোগ আনা হয়েছিল, এগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ, সেটা সত্যি, রিয়েলি মানে সত্যি স্যামুয়েল ডিজার্ভ করতো কি না সে এটাই বুঝতে পারছিল না, ওই জন্য সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল মনস্থির করার জন্য। পরের প্রশ্ন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল? স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, স্যামুয়েল মুখটা ছিল একটু কালো। উইথ এ থিন মুস্টাচ, তার ছিল সরু করে কাটা মোচ। হিজ চিক ওয়াজ আনসেভেন, অর্থাৎ তার গালে ছিল খোঁচা খোঁচা দাড়ি। আনসেভেন চিক মানে গাল ছিল দাড়ি না কামানো গাল, ঠিক আছে। হি ওর আ ইয়েলো কোট, আমরা কিন্তু টেক্সট বুকে এইটুকুই তথ্য পেয়েছি যে সে হলুদ কোট পরতো, তার মুখটা একটু তার মুখের রং একটু কালো ছিল, তার সরু করে ছাঁটা মোচ ছিল এবং গাল ছিল দাড়ি না কামানো। তো যতটুকু আমরা পেয়েছি ততটুকুই লিখব। এরপরে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস ইউনিট 3,
ইউনিট 3-তে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। যখন স্বামী স্কুলে ঢুকেছিল, স্কুলে প্রবেশ করেছিল, তখন স্যামুয়েল কি শেখাচ্ছিলেন? অ্যারিথমেটিক। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই মানে কতক্ষণ, কতক্ষণের জন্য সে স্কুলে লেট হয়ে গেছিল? বাই হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক। অবশ্যই আমরা দেখলাম হেডমাস্টার মশাই 1 সপ্তাহে ছুটিতে ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই একই রকম শূন্যস্থান পূরণ, কোনো কোনো ক্ষেত্রে একদম লাইন তুলে দিলেই হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু নিজেকে পরিবর্তন করতে হয়, একটু একটু লিঙ্কার চেঞ্জ করতে হয়, এই সমস্ত। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটি বুদ্ধি এলো, তাই না? আচ্ছা, স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল কোথায়? অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের ঠিক এন্ট্রান্সে, ক্লাসে ঢোকার ঠিক মুখে, দরজায়। এন্ট্রান্স মানে দরজা। ওকে, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড ড্যাশ অ্যান্ড টোর ইট আপ, এবং সেটিকে তিনি ছিঁড়ে দিয়েছিলেন। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, TEAR, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, তার পাস্ট টেন্স হচ্ছে টোর, তো টোর ইট আপ। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। কজ কথার মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তাহলে কারণ কি ছিল এবং তার ফলে কি ছিল? তোমাকে যদি কারণ বলে দেয়, তোমাকে ফলাফল উত্তর লিখতে হবে। তোমাকে যদি ফলাফল বলে দেয়, তোমাকে কারণটা লিখতে হবে। প্রথমে দেখো ফলাফল বলে দিয়েছে, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি। তাহলে কারণ কি ছিল? ডিউ টু হেডেক, অর্থাৎ তার মাথা যন্ত্রণা ছিল। বা তুমি লিখতে পারো হি হ্যাড আ হেডেক, তার ছিল মাথা যন্ত্রণা। পরের প্রশ্নে দেখো তোমাকে কজ বলে দিয়েছে, কারণটা বলে দিয়েছে। তোমাকে ইফেক্ট মানে ফলাফল লিখতে হবে। কি কারণ? না, স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। আজ অব্দি স্বামী স্যামুয়েলের মতন এত ভালো মানুষের সঙ্গে নাকি সে মেশেনি, তাই না? তাহলে তার ফলে কি হলো? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী কি করলো? সেদিন বসে পড়লো খুব দুঃখী অনুভব করে, তাই না? আর এই উত্তরগুলো আমরা কোথায় পাচ্ছি? একদম টেক্সট থেকে। কারণ তোমাদের দেখবে সিন হিসাবে ওই প্যারাগ্রাফটি দিয়ে দেবে, প্যারাগ্রাফ যা দেবে সেখান থেকেই তুমি কিন্তু এই উত্তর মাধ্যমিকে করতে পারবে। একদম চিন্তা করবে না, কোশ্চেন একদম জলের মতো সহজ হয়, একদম খুব উদ্যম নিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, সব কোয়েশ্চেন ইজি হয়। তো চলো কোয়েশ্চেন নাম্বার সি, দ্য হেডমাস্টার, সরি এখানে দেখো তোমাদের ইফেক্ট বলে দেওয়া হয়েছে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী কিন্তু চিঠিটি দিতে পারেনি। কারণ কি ছিল? দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এখানে একটা অন লাগিয়ে নেবে। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। ওকে, তাহলে তিনি 1 সপ্তাহে ছুটিতে গেছিলেন। পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে ইউনিট 3 পরেই রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার 10। এখানে শুরু হয়ে গেল গ্রামার পোর্শন। ওকে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিন্তু টেন্সে তোমার খুব ভালো ধারণা থাকতে হবে। দেখো রিনা টেক না টেক্স না টুক, কি উত্তর হবে? হ্যাঁ, যে তারপরে হবে দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্য বাস ধরে। তাহলে প্রত্যেক দিন যে কাজটা করে, প্রতিদিনের অভ্যাসগত কাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর রিনা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উত্তর হয়ে গেল টেক্স। ওকে, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। লাস্ট মানডে ওয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। লাস্ট মানডে প্রথমেই হয়ে গেল পাস্ট টেন্সের একটা ক্লু। আর এখানে দেখো ওয়েন্ট অফ, কারেন্ট চলে গেছিলো। সুতরাং আমরা কি করছিলাম? উই, এবার দেখো পাস্ট টেন্স তো হবে বুঝলাম, কিন্তু এবার উই রয়েছে, তাহলে উইয়ের পর কি হয়? উই ওয়্যার ওয়াচিং না উই ওয়াজ ওয়াচিং, কোনটা ঠিক? উই ওয়্যার ওয়াচিং, তাই না? তাহলে পুরোটা করলে কি হয়? লাস্ট মানডে ওয়াইল উই ওয়্যার ওয়াচিং দ্য টেলিভিশন ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, এটা হলো ফাইনাল উত্তর। বাই দিস টাইম টুমোরো দে ড্যাশ, আগামীকাল। তাহলে আগামীকাল যদি কোনো কাজ হয় তাহলে মানে সেটা, তার মানে সেটা কি না ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স যদি হয় তাহলে কি হবে? উইল হ্যাভ লেফট। কেন উইল হ্যাভ লিভ বা উইল হ্যাড লেফট হবে না? কারণ উইল হচ্ছে একটি মডাল, যার পরে V1 বসে, আর হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের V1, এবং হ্যাভের পর কিন্তু সবসময় আবার কি হয় না ভার্বের 3rd ফর্ম বসে। তাহলে উইল হ্যাভ লেফট, এটাই হচ্ছে কারেক্ট ফরম্যাট। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। দেখো উইলের পর হ্যাভ বসেছে, কিন্তু হ্যাভের পরে V1, ভুল হয়ে গেছে। এখানে উইলের পরেই হ্যাড বসে গেছে, হয় না, কারণ আমাদের যে ভার্বটা রয়েছে হ্যাভ ভার্ব, তার V1 হচ্ছে কিন্তু এই হ্যাভ নিজেই, যার জন্য এই উড বা উইল এটা হচ্ছে মোডাল, তারপরে সবসময় V1, তাহলে হ্যাভ হবে, তাহলে এইটা ওই জন্য ভুল। আর এইখানে হ্যাভের পর কি হয়? V3, ভার্বের 3rd ফর্ম, তাই না?
তাহলে সেই জন্য দেখো লেফটটা যেহেতু থার্ড ফর্ম, তাহলে এটা হয়ে গেছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, ড্যাশে কি বসবে? অফ। ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, দুইটি মেয়ের মধ্যে যে ছোট সে হচ্ছে আরিফা। তাহলে দুইজন মেয়ের, তাহলে মেয়ের এর সেন্স বোঝানোর জন্য অফ হয়, তাই না? তো সেই আরিফা যে কিনা দুটি মেয়ের মধ্যে ছোট, হ্যাজ ক্র্যাকড আইআইটি, সে আইআইটিতে পাশ করে গেছে, আইআইটি সে ক্র্যাক করে ফেলেছে। ওয়াইল দ্য ওল্ডার ওয়ান, যখন কিনা বড়জন অর্থাৎ আরিফার যে দিদি, সে ওই যেহেতু দিদিকে নির্দিষ্ট করা হলো ওই জন্য দি হয়ে গেল, দি ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার। অ্যান কেন হলো? কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা ভাওয়েল সাউন্ড, ওই জন্য অ্যান ইঞ্জিনিয়ার। কোথায়? ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক বড় কোম্পানি, সেই জন্য সেটা হয়ে গেল ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। চলো চলে এসেছি আমরা রাইটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের এখানে একটা রাইটিং আছে। কি রাইটিং? দেখো একটা রাইটিং তোমাদের বইয়ে স্যাম্পল রয়েছে, ওই স্যাম্পলটা তোমরা করবে এবং ওই স্যাম্পলের ওপর ভিত্তি করে তোমাদের ওইটা শেখার পর তোমাদের এবার একটা নিজেকে লিখতে হবে। এই ধরনের চিঠিকে, এই ধরনের লেটারকে বলা হয় এডিটোরিয়াল লেটার। দেখো এডিটরকে চিঠি লেখা হয়, ওকে? এডিটরকে আমরা কেন চিঠি লিখি? এজন্য চিঠি লিখি, কোনো একটি এলাকায় মনে করো বিশেষ কোনো এক সমস্যা হচ্ছে, অনেক লোকের সেই সমস্যা, কিন্তু যে কোনো কারণেই হোক সেই সমস্যা নানা জায়গায় অভিযোগ জানিয়েও যখন সেই সমস্যার সমাধান হয়নি, তখন আমরা কোনো এক খবরের কাগজের এডিটরকে সেই সমস্যার কথা জানাই। তাতে এডিটর সাহেব কি করেন? এডিটর সাহেব সেই সমস্যাটি জেনে তিনি কিন্তু এবার তার খবরের কাগজে কি করবেন? সেই সমস্যার কথা লিখবেন এবং সেই খবর যখন গোটা দেশে ছড়িয়ে পড়বে তখন কিন্তু সরকার নড়ে চড়ে বসে এবং তখন সেই জায়গার কাজটি খুব দ্রুত সমাধান হয়ে যায়। এই উদ্দেশ্যেই কিন্তু মেনলি এডিটোরিয়াল লেটার লেখার মানে যে পদ্ধতি বা যে চলটা সেটা কিন্তু শুরু হয়েছে। তো প্রথমেই দেখো কি নিয়ে প্রশ্ন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখবে, অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স। কমিউটার্স কথার মানে হচ্ছে পথচারী, যারা রাস্তায় প্রত্যেক দিন যাতায়াত করেন, তারা কি প্রবলেম ফেস করছেন। কি প্রবলেম? না, ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, অর্থাৎ জনগণ তাদের যে যানবাহনগুলো চালাচ্ছে, বাইক বলো, তারপরে কি বলে চার চাকা গাড়ি, যে কোনো আর কি, ট্রাক, লরি, ডাম্পার, এইগুলো যে তারা চালাচ্ছে না, রেকলেসলি চালাচ্ছে। রেকলেস মানে বেপরোয়াভাবে চালাচ্ছে, হ্যাঁ, রেকলেস মানে বেপরোয়া। তাহলে বেপরোয়াভাবে চালালে কি হয়? কি সমস্যা? অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, তাতে নিরীহ মানুষের প্রাণ যায়। ওই জন্য নানা জায়গায় অভিযোগ করেছো, সেই এলাকার লোক ধরো, কিন্তু কাজ হয়নি, তখন তুমি চিঠি লিখছো এডিটরকে। তো কি লিখছো? টু দ্য এডিটর দি স্টেটসম্যান, অর্থাৎ দেখো তুমি ইংলিশে চিঠি লিখছো, তাহলে ইংলিশে চিঠি তো নিশ্চয়ই কোনো ইংলিশ নিউজ পেপারের এডিটরকে আমরা লিখবো, তাই না? যদি আমরা বাংলা কোনো খবরের কাগজের চ্যানেলকে জানাই তাহলে তো সেটা বাংলা চিঠি লিখলেই হতো। যাই হোক, সেটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যেহেতু আমরা ইংলিশে লিখছি, আমরা কোনো ইংলিশ পেপারের এডিটরকে অ্যাড্রেস করে লিখব। তাহলে কি লিখলাম? দ্য এডিটর, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, 4 চৌরিঙ্গি স্কোয়ার রোড, কলকাতা 7,01,000। দেখো এই অ্যাড্রেসটা তোমাদের বইয়েও দেওয়া আছে, এটা কিন্তু স্টেটসম্যানের অরিজিনাল অফিস অ্যাড্রেস, এটা মুখস্থ করে রাখতে পারো। যে কোনো এডিটোরিয়াল চিঠির জন্য এই অ্যাড্রেসটা লিখতে পারো। ডান দিকে তোমাদের ডেটটা লিখবে, যে তারিখে তুমি চিঠি লিখছো, অর্থাৎ পরীক্ষা তুমি যে তারিখে দিচ্ছ সেই পরীক্ষার ডেটটাই ডান দিকে কিন্তু ডেট হিসেবে দেবে। ঠিক মাঝখানে লিখতে হয় সাবজেক্ট, তুমি কি বিষয়ে চিঠি লিখছো, কারণ এটা একটা অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারের একটা অংশ হলো যে তোমাকে একটা সাবজেক্ট রাখতে হবে। সেই সাবজেক্টটা কি এখানে? না, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস ইন আওয়ার লোকালিটি। তুমি শুধু এটুকু লিখতে পারতে, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, ঠিক আছে? আর সেটুকু আমরা কোথায় পাবো? এই দেখো, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, তাই না? তাহলে একটা চিঠির যে টাইটেল বা সাবজেক্ট সেটা কিন্তু আমরা প্রশ্ন থেকেই হেল্প পেয়ে যাই। ওকে, তাহলে বুঝতে পারছো রাইটিং লেখা খুবই সহজ, একটু চোখ নাক কান খোলা রাখতে হবে। আর যখন পড়ছো একটু বুঝে পড়ো যে কতটুকু আমি মানে মেমোরাইজ করব, কতটুকু আমি মনে রাখবো, আর কতটুকু আমি কোয়েশ্চেনেই ক্লু পেয়ে যাব, তাই না? তাহলে পড়াটা অনেক সহজ হয়ে যায়। এইবার দেখো যে মেন বডি, সেখানে আমরা চলে যাচ্ছি। প্রথমেই স্যালুটেশন, রেসপেক্টেড স্যার, শ্রদ্ধেয় মহাশয়, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিমড নিউজ পেপার, আপনার যে সম্মানীয় খবরের কাগজ
সেই খবরের কাগজের কলামসের মাধ্যমে, কলামস মানে যে খবরগুলো আপনারা ছাপেন, সেই ছাপানো খবরের মাধ্যমে আই উইশ টু হাইলাইট, আমি চাই হাইলাইট করতে, লোকের দৃষ্টির মধ্যে নিয়ে আসতে, জনগণের দৃষ্টির মধ্যে নিয়ে আসতে, গোটা দেশের সরকারের দৃষ্টির মধ্যে নিয়ে আসতে কোন দিকটা, দ্য গ্রোয়িং মিনাস অফ রেকলেস ড্রাইভিং বাই পাবলিক ভেহিকলস। দিন দিন না পাবলিক ভেহিকেলের যে রেকলেস ড্রাইভিং, বেপরোয়া চালনা, সেটা কিন্তু দিন দিন খুব বাড়ছে, গ্রোয়িং। হ্যাঁ, মিনাস, মিনাস মানে কি? পাগলামি। ওকে, মিনাস মানে পাগলামি। তাহলে মানুষের একটা অবশ্যই একটা পাগলামি, কেউ যদি ওভার স্পিডিং করে সেটা অবশ্যই পাগলামি। আমাদের এত কোনো প্রয়োজন নেই, দ্রুততা নেই যে আমাদের কিন্তু হাই স্পিডে গাড়ি চালাতে হবে। হাই স্পিডে গাড়ি চালালে কোনো বিপদ হতেই পারে, তাই না? এখন তো আবার অনেকেই হেলমেট পরে না। তো সেইগুলো আমাদের অনেক কিন্তু নিয়মকানুন আমরা যেগুলো মানি না, সেগুলো কিন্তু মানা দরকার। কারণ জীবন কিন্তু একটাই, একবার শেষ হয়ে গেলে সেটা আর পাওয়া যায় না। সুতরাং ইট ইজ আওয়ার ডিউটি টু কিপ আওয়ার লাইফ সেফ ফর আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফর আওয়ার ওন সেলফ, তাই না? নিজেদের জন্য, পরিবারের জন্য আমাদের সবসময় সুস্থ থাকতে হবে। তো যাই হোক, পরের লাইন কি লিখছি? ওভার স্পিডিং, সাডেন ব্রেকিং অ্যান্ড ডিসরিগার্ড ফর ট্রাফিক রুলস হ্যাভ মেড ডেইলি কমিউটিং আনসেফ অ্যান্ড স্ট্রেসফুল। ওভার স্পিডিং, কতগুলো সমস্যা। এক হচ্ছে ওভার স্পিডিং, দুই হচ্ছে সাডেন ব্রেকিং। হাই স্পিডে যাচ্ছ, জোরে ব্রেক ধরে নেওয়া হলো, সেটাও কিন্তু পিছনের জনের জন্য একটা খুবই ভয়ঙ্কর জিনিস। তিনি কিন্তু এই সামনের গাড়িতে এসে ধাক্কা দেন এবং পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান। তো এটা একটা। আর কি হচ্ছে? ডিসরিগার্ড ফর ট্রাফিক রুলস, অর্থাৎ রাস্তায় যে ট্রাফিক রুল মেনে চলতে হয়, সিগন্যালে গিয়ে গাড়ি দাঁড়াতে হয়, এইগুলো কিন্তু অনেকেই মানে না। তার ফলে কি হচ্ছে? হ্যাভ মেড, এইগুলি করে তুলেছে, কি করেছে? ডেইলি কমিউটিং, অর্থাৎ প্রত্যেক দিনের যে রাস্তা যাতায়াত সেটাকে ভীষণ আনসেফ, অসুরক্ষিত এবং স্ট্রেসফুল, অর্থাৎ খুবই যন্ত্রণাদায়ক। প্যাসেঞ্জার্স, পেডেস্ট্রিয়ানস অ্যান্ড আদার মোটরিস্টস আর কনস্ট্যান্টলি অ্যাট রিস্কস অফ অ্যাক্সিডেন্টস, অর্থাৎ প্যাসেঞ্জার্স যারা ধরো বাসে ট্রেনে যাচ্ছে তারা প্যাসেঞ্জার্স, পেডেস্ট্রিয়ানস অর্থাৎ যারা পথচারী, যারা যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারা, অ্যান্ড আদার মোটরিস্টস এবং অন্যান্য যারা মোটরিস্ট অর্থাৎ বাইকার অথবা যারা কারে যাচ্ছেন তারা, আর কনস্ট্যান্টলি অ্যাট রিস্ক অফ অ্যাক্সিডেন্টস, তারা কিন্তু সবসময়ের জন্য রাস্তাতে নামলেই একটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট মানে অনবরত একটা অ্যাক্সিডেন্টের একটা রিস্কে, একটা ঝুঁকির মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইবার পরের স্ট্যান্ডায়, প্রথম স্ট্যান্ডায় আমি আমার অভিযোগ জানালাম, আর দ্বিতীয় স্ট্যান্ডায় আমরা কি করব? দ্বিতীয় স্ট্যান্ডায় এই যে সমস্যা তার সমাধান কিন্তু আমি সাজেস্ট করব। কি না? আই আর্জ দ্য কনসার্নড অথরিটিজ, আমি আর্জ জানাচ্ছি, অর্থাৎ আমি খুব মিনতি জানাচ্ছি, আমি করজোরে নিবেদন জানাচ্ছি টু কনসার্নড অথরিটিজ। আমি তো জানি না যে কাকে জানাবো, সেই জন্য কনসার্ন, যিনি এই বিষয়টা দেখবেন আমি তাকেই জানাতে চাই, অথরিটি, সেই অথরিটিকে জানাতে চাই। এবার সেটা কে দেখবেন? সেটা এডিটর দেখবেন, কাকে জানালে ভালো হয়। তো এখানে কিন্তু আমি বলছি অ্যাজ এ এই যে চিঠিটা আমি যে পাঠাচ্ছি সেই হিসেবে আমার শুধু এটুকু বলার যে নির্দিষ্ট যিনি অথরিটি আছেন, হ্যাঁ, যে হে এডিটর সাহেব, যিনি রয়েছেন নির্দিষ্ট অথরিটি, তার উদ্দেশ্যে আমি এই মিনতি জানাচ্ছি, আপনি একটু তাকে ফরওয়ার্ড করে দেবেন। কি মিনতি জানাচ্ছি? টু এনফোর্স স্ট্রিক্ট রেগুলেশনস, যে আমি চাই আরও কঠোর আইন যেন প্রয়োগ হয়, কন্ডাক্ট আরও যেন ভালো আচরণ, কন্ডাক্ট রেগুলার চেকস, যেন রেগুলার চেকিংগুলো চলে, নানা রকমের যে নাকা চেকিং বা ওভার স্পিডিং, যে সমস্ত মনিটরিং করা হয় আর কি পুলিশের মাধ্যমে, বা এখন তো আবার সিসিটিভিও বসে গেছে, যেন এগুলো খুব আরও স্ট্রিক্টলি করা হয়। অ্যান্ড ইম্পোজ হেভি পেনাল্টিজ অন অফেন্ডার্স মানে যারা দোষ করে তাদেরকে অফেন্ডার বলা হয়। ওকে, তো যারা এই দোষী, সেই দোষীদের বিরুদ্ধে যেন আরও যেন হেভি পেনাল্টি প্রয়োগ করা হয়, ভারী ভারকার যেন পেনাল্টি মানে হচ্ছে শাস্তি, যেন ফাইন বা জেল এগুলো যেন করা হয়, ইমপ্রিজনমেন্ট, তাই না? তো পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস আর অলসো নেসেসারি টু এনশিওর রোড সেফটি। আর পাবলিক যারা ধরো মোটর নিয়ে যাচ্ছে না, যারা মোটর সাইকেল বা কার চালাচ্ছে না, পায়ে হেঁটে যাচ্ছে, তারাও তো অনেক সময় অনেক ভুল কাজ করে, কখন পেরোতে হবে তারাও সিগন্যালিং বোঝে না। তো যাতে তারাও ঠিকঠাক সচেতন হয়ে যায় তার জন্য একটু ঠিকঠাক ক্যাম্পেইন দরকার, অর্থাৎ একটু প্রচার দরকার। ওকে, যাতে করে রোড সেফটি আরও বেশি নিশ্চিত করা যায়, আরও এনশিওর করা যায়। এবং তুমি এই যে অনুরোধ জানালে তাই জন্য এডিটরকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিলে, কিনা থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি সুব্রত পাল। তুমি তোমার নিজের নাম দেবে, যে পরীক্ষার সময়ে তোমার যে নাম সেই নামটা কিন্তু লিখবে।
আর এই যে তোমার কোন এরিয়াতে এই সমস্যাটা মেনলি হচ্ছে, দেখো আমরা যেরকম চিঠিটা লিখলাম তাতে আমরা এই হিসেবে প্রেজেন্ট করলাম কি এই সমস্যাটা শুধু আমার এলাকার সমস্যা নয়, বর্তমানে এই সমস্যাটি গোটা ইন্ডিয়ার সমস্যা, এই হিসেবে যেন একটা প্রেজেন্ট করতে চাইলাম, তাই না? কিন্তু যখন শেষমেশ তুমি চিঠিটা লেখা শেষ হবে, তোমার নিজের কিন্তু হোম অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবে। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি, পানাগড় বার্ডওয়ান, পিন নাম্বার 725412। সবটাই কিন্তু ইমাজিনারি, তোমরাও কিন্তু অ্যাড্রেসগুলো ইমাজিনারি দিতে পারো। সঠিক অ্যাড্রেস দিতেই হবে তার কোনো মানে নেই। এখানে শুধুমাত্র দেখা হয় তুমি চিঠি লিখতে জানো কি না, সত্যি সত্যি তো কাউকে চিঠি পাঠাতে হবে না, যার জন্য সঠিক অ্যাড্রেস দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু এই এডিটোরিয়াল যে অ্যাড্রেস সেটা কিন্তু একটু কোনো একটা পার্টিকুলার মুখস্থ করে নিও এবং সেটাই পরীক্ষায় লিখো। তো যাই হোক, এই ছিল আমাদের লেসন 1। তো এইভাবেই এসো আমরা শিখতে থাকি এবং আমরা প্রিপারেশন নিই আমাদের পরবর্তী চ্যাপ্টারের জন্য। আজকে এটুকুই, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হও। ধন্যবাদ। Master your English here today. Clear your doubts and find your way. Simple lessons, strong and bright. To the point, English helps to rise. আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়। ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe, like and share.